রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। এই দেশটাকে দিল্লির তাবেদার বানিয়ে তার কাছে বিক্রি করার জন্যই আপনারা কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিলেন তদানীন্তন দিল্লির কাছে। এটা সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, যে কারণেই 24শে জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বস্তির সুরে বলেছে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা, অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে স্বপ্ন এবারেই আমাদেরকে পূরণ করতে হবে। এই জন্যই এটাকেই সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আর একটা কথা আমি বলতে চাই যে স্বাধীনতা দিবসকে আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি। 1979 সালে বাংলাদেশ জামাত ইসলামী নামে স্বাধীনতার পর প্রথম আমাদের যাত্রা শুরু। এই স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে, এই প্রিয় জন্মভূমি, এখানে আমরা জন্মগ্রহণ করেছি, এখানেই আমরা মরব, এই দেশেই আমরা আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করব। আমরা ঈমানের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রয়োজনে আমরা এই দেশকে ভালোবাসি, আমরা স্বাধীনতাকে ভালোবাসি। আমরা জানি এদেশে যারা দিল্লির তাবেদারি করে দাসখত দিয়ে রাজনীতি করেন, এদেশে কিছু হলে তারা ভারতে পালাতে পারবেন, অন্য জায়গায় চলিয়ে যেতে পারবেন, কিন্তু ইসলামী আন্দোলন কর্মীদের দুনিয়ার কোথাও যাওয়ার জায়গা নাই। চারিদিকে আধিপত্যবাদী একটি রাষ্ট্র, একদিকে বঙ্গোপসাগর। ফলে যে ভূখণ্ডকে আমরা ঈমানের দাবিতে আল্লাহ তাআলার দ্বীন বিজয়ী করার জন্য বেছে নিয়েছি, সেই ভূখণ্ডকে আমরা ঈমানের কারণে, আদর্শিক কারণেই ভালোবাসি। এই কারণে আমরা মনে করি ইসলামই হচ্ছে আমাদের স্বাধীনতার আসল গ্যারান্টি। যারা ইসলামকে বিশ্বাস করবে, ইসলাম কায়েমের জন্য সংগ্রাম করবে, কমিটেড থাকবে, তারাই স্বাধীনতাকে ভালোবাসতে পারে। আর যারা ইসলাম বিরোধিতা করে, বিদেশি প্রভুদের দাসত্ব করবে, মানবীয় মতবাদের পক্ষে থাকবে, তারা এই দেশের প্রতি তাদের দেশপ্রেম আলটিমেটলি থাকতে পারে না। সেজন্যই আমরা বলি ইসলামই হচ্ছে দেশের স্বাধীনতার গ্যারান্টি। এজন্য আমি খুব দুঃখের সাথে বলি, যারা এখনো 54 বছর পরে এসে বক্তৃতা একটা করেন করে শেষ করার সময় বলেন কি আপনারা 71কে ভুলে যাবেন না, তা আমরা 71কে ভুলিনি তো। কারণ 71কে আমরা ভুলিছি না, আপনারা ভুলে গেছেন। দেখেন, যারা এসব কথা বলেন তারা যখন দেশ শাসন করেছেন, আমাদের কাছে অন্তত 13 থেকে 14 জন নেতার নাম দিতে পারবো। আপনারা তদানীন্তন মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে, প্রধানমন্ত্রী বানানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, এমপি বানানো হয়েছে। যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে, এর প্রমাণ আছে। মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি দিয়ে 12-13 জন এমন লোক যারা ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল। এই কথাটা বলার সময় আপনার মনে থাকে না যে আপনি শুধু জামাত ইসলামকে আপনি গালি দেবেন, তো আপনি আয়নায় নিজের চেহারাটা দেখেন না যে আমি কে, আমার অরিজিন কি। জামাত ইসলামকে সাথে নিয়ে যখন আপনি আন্দোলন করেন সে কথাগুলো মনে থাকে না। 91 সালে জামাত ইসলামী স্বাধীনভাবে ইলেকশন করেছে, কোন দলের সাথে কোনো জোট করেনি। 18টা আসনে আমরা বিজয়ী হয়েছি। বিজয়ী হওয়ার পরে আমরা দেখলাম ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য জাতীয়তাবাদ এবং ইসলামী শক্তির প্রতিনিধি হিসেবে আমরা বিএনপিকে, বেগম জিয়া অনুরোধ করলেন, আমাদের আমিরের কাছে তারা দরবার করলেন। আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশ সরকার গঠনে আমরা নিঃস্বার্থ সমর্থন দিলাম। না কোনো মন্ত্রী চাইলাম, না কোনো এমপি চাইলাম, না কোনো পদ কর্মী চাইলাম, এক কাপ চাও আমরা খাইনি। দেশের স্বার্থে আমরা সেদিন রাষ্ট্র তার বিনিময়ে কি দিলেন? পরের বছরই আপনি গোলাম আজমকে গ্রেফতার করলেন। ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে শহীদ করতে লাগলেন। এই তো তার বিনিময়। আমরা তো তা কোনোদিন বলিনি। তারপরেও তো 2000 সালে এসে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দুঃখ, সব হত্যাকাণ্ড ভুলে তখনও আমরা আবার রাজনৈতিক জোট গঠন করেছি। অধ্যাপক গোলাম আজম, বেগম খালেদা জিয়া, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হোসেন মোহাম্মদ এরশাদ, ঐতিহাসিক রাজনৈতিক প্রয়োজনে 4টি মহান ব্যক্তিত্ব, যার 3 জন দুনিয়া থেকে গেছেন, 1 জন বেঁচে আছে। সেই ইতিহাস সাক্ষী আজকে যারা বক্তব্য দেন, সেই ইতিহাসের দিকে তাকিয়ে কেন সেদিন জোট করেছিলেন? বক্তৃতার পরে যে মীমাংসিত সব বিষয়গুলো নতুন করে টানতে চান, বক্তৃতার সময় কথাগুলো মনে থাকে না? রফিকুল ইসলাম খান ভাই বলেছেন 71-এর স্বাধীনতার ইস্যুটা কিন্তু যাকে বাংলাদেশের
স্বাধীনতার স্থপতি আপনারা বলেন, সেই শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় কিন্তু ৭১-এর বিষয়টা তিনি মীমাংসা করে গেছেন। ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার, এটা একটা মীমাংসিত বিষয়। সিমলা চুক্তি, ত্রিদেশীয় চুক্তি, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শরণ সিং, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল আজিজ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন। ৩ জন পররাষ্ট্রমন্ত্রী চুক্তিতে আবদ্ধ হয়ে ফরগিভ অ্যান্ড ফরগেট, দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা স্বাধীন হয়েছি, দেশে ভালো মিলেমিশে থাকবো, আমাদের আর কোনো পক্ষ বিপক্ষ থাকবে না। কোলাবোরেটর অ্যাক্টকে বাতিল করে দিলেন, জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করলেন, ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধী সেনা অফিসারকে মুক্তি দিয়ে দিলেন। 73 ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের আইন করলেন, যারা সেনাবাহিনী যোদ্ধা করেছে, যুদ্ধর সাথে যারা জড়িত তারাই ছিল সেদিনকার যুদ্ধ অপরাধী। কিন্তু যারা যুদ্ধ করেনি, যারা কোনো বাহিনীর সদস্য ছিল না, বেসামরিক রাজনৈতিক নেতা মৌলানা নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেমকে যুদ্ধ অপরাধী বানালেন, যারা সেদিন কোনো বাহিনীর সদস্য ছিল না, যারা কোনোদিন যুদ্ধ করেনি, শুধুমাত্র পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যুদ্ধাপরাধীদের তালিকা সংশোধন করে, আইন সংশোধন করে, ল অফ এভিডেন্স সংশোধন করে তাদেরকে তালিকায় এনে আপনি তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করলেন। এটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে একটা জুডিশিয়াল কিলিং। আমি এগুলো আজকে বলতাম না, দুঃখ পাই ৫৪ বছর পরে শেখ মুজিবুর রহমান কর্তৃক মীমাংসিত ব্যাপারের পরে আজকে আবার নতুন করে আপনি জাতিকে বিভক্ত করার জন্য। ভাই, আমাদের অনেক পরে মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশেরা স্বাধীন হয়েছে। সবসময় রাজনৈতিক প্রশ্নে অনেক বিভক্তি থাকতে পারে, পক্ষে বিপক্ষে। স্বাধীনতার পরে সবাই কিন্তু একসাথে মিলেমিশে দেশ গড়ে। কিন্তু আমরা ৫৪ বছর পরেও শুধুমাত্র দলীয় হীনস্বার্থে আমরা মীমাংসিত বিষয়গুলোকে টেনে এনে ক্ষত সৃষ্টি করে জাতির মধ্যে বিভক্তি এবং অনৈক্য তৈরি করার চেষ্টা করছি। এই জাতিকে গড়া যাবে না। এই জন্য আমরা বলি, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন নমুনা আমরা দুনিয়াকে দেখিয়েছি, আসুন সেই জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এই দেশটা আর একবার গড়ার জন্য পরিশ্রম করি, প্রচেষ্টা চালাই। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলের কাছে আমার আকুল আবেদন থাকবে, আসুন নিজেদের এই বিভেদ বিতর্ক টানার দরকার নাই। আপনি যখন দাঁড়িয়ে এই পুরনো ইস্যু নিয়ে কথা বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে, আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন। আপনার মুরব্বীরা কি বলে গেছেন? তারা জোট করার সময়, রাজনীতির সময়, ভোটের সময়, সরকার গঠনের সাহায্যের সময়, রাষ্ট্রপতি নির্বাচনের সময়, আন্দোলনে একসাথে হাতে হাত ধরে গুলির মুখে জীবন দিয়ে যখন লড়াই করেছেন, তখন এই সব পুরনো কথা মনে ছিল না। এই কথাগুলো আয়নায় দাঁড়িয়ে একটু ভাববেন। আমরা সব রাজনীতিবিদরা বক্তৃতা করার সময় একটা নীতিগত কথা বলে থাকি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, বলি না? এই কথাটা বলার সময় আমরা বলি, কিন্তু কার্যত দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, কথা কাজে কিন্তু সেটাই এখন অনেকেই দেখাচ্ছে। একথা কেন বলেন? আমি বলবো, হ্যাঁ, দল ভিন্ন হলে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, কিন্তু জাতির ন্যাশনাল কিছু কমন ইস্যু তো আছে। আমার স্বাধীনতা, আমার অখণ্ডতা, আমার আধিপত্যবাদ বিরোধী চেতনা, দুর্নীতিমুক্ত সমাজ, সততা, ন্যায়নিষ্ঠবান, সাম্য, সামাজিক সুবিচার, ন্যায় নীতির উপর রাষ্ট্র প্রতিষ্ঠা, এ ব্যাপারে তো কোনো দলের মধ্যে দ্বিমত নাই। আমরা এই জায়গায় এক থাকি। চট করে কিছুদিন পর, যতদিন, ওই যে আমি আবার বলেছি, যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী, যেই থাকি না সেই জঙ্গি। এই স্লোগানটা ভুলে যান। এখন আর এই ৫৪ বছর পরে এই নতুন নিউ জেনারেশন আপনার এই ভাঙা রেকর্ড বাজারে এই গান আর এই জাতি শোনে না, মানুষ আর খায় না। ওরাই তো দেখেছে ৯১, ওরা ২০০১ দেখেছে, ওরা দেখেছে। এগুলো পুরনো গান আর মানুষ শুনতে চায় না। ওই গাজী কালু, চম্পাবতী, সিরাজউদ্দৌলার গানের রেকর্ড শুনতাম ছোটবেলায়। এখন ওই গান বাজালে কি নতুন প্রজন্ম শোনে? এখন নতুন গান বাজান, ওই পুরনো গান আর এই জাতি শুনতে চায় না। এই কথাগুলো বলতে আমার দুঃখ লাগছে। সব রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সাথীরা আমাদের ভাই, আমরা মিলেমিশে একসাথে থাকতে চাই। এই দুঃখ থেকে কথাটা বলছি, আসুন দেশ গড়ার এখনো সুযোগ সময় আছে। আমরা যেন জাতিকে বিভক্ত করার কোনো ইস্যু যেন উস্কে না দিই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যিনি বক্তৃতা করবেন তিনি তার প্রিভিয়াসটা নিয়ে ভাববেন। আমি, আমার পরিবার, তাদের সাথে আমার বন্ধুত্ব, তাদের সাথে রাজনীতি করেছি, তখন কি ব্যাখ্যা দিয়েছি, এখন আবার আরেকটা কি ব্যাখ্যা দিয়েছি। এগুলো তো সব আওয়ামী চরিত্র।
আমেরিকার লোকেরা এইসব ইস্যু টেনে এনে আলেম ওলামা হাজার হাজার লোককে কারাগারে ঢুকিয়েছে, আলেম ওলামা পীর মাশায়েখ সমস্ত ব্যক্তিদেরকে ফাঁসি দিয়েছে, জঙ্গি বলেছে, মুক্তিযুদ্ধের ইস্যু টেনে এনেছে। যখনই ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা কথা বলি, বলে এরা জঙ্গিবাদ। সেজন্যই তো এই যে তুলসী গ্যাবার্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ইন্টেলিজেন্সের চিফ, ইন্ডিয়া এসে কথা বললেন আর ভারতীয় গণমাধ্যম ফলো করলো। সংখ্যালঘুরা তাদের ভাষায় নিরাপদ নয়, একটা ট্রাম্প কার্ড চালায় দিয়ে দেশকে অস্থির করার চেষ্টা করলো। আজকে গণমাধ্যমে দেখেছেন আপনি, ইন্ডিয়া টুডেতে নিউজ ছাপা হয়েছে, ভারতের পত্রিকায় তারা বলছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, ইউনূসের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হতে যাচ্ছে, সেই অভ্যুত্থানের ব্যাপারে সেনাবাহিনীতে জরুরি সামরিক বাহিনীর মিটিং হয়েছে। এইসব ভুয়া কথাবার্তা, ভুয়া সাবজেক্ট আমি কোথা থেকে পান? আর এই নিউজগুলো ছেপে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে আর দেশ চালাতে পারছে না, তারা ব্যর্থ, হাসিনা ছাড়া এই দেশের আর শান্তি হবে না, এই থিম দেওয়ার জন্য কি এই সমস্ত নিউজ ভারতীয় মিডিয়া এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল লিখে দুনিয়াকে বিভ্রান্ত করেন? আলটিমেটলি ভারতীয় আধিপত্যবাদী, দিল্লির আধিপত্যবাদী শক্তির কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী। আমাদের সেনাবাহিনী যদি মজবুত থাকে, ভারত এটা নিয়ে সন্তুষ্ট থাকে, তার স্বার্থ হাসিল করা যায়। এই দেশকে ভালোবেসে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী যদি দেশ এবং মানুষের সাথে মিশে থাকে, ওইটা দিল্লির আধিপত্যবাদীর সহ্য হয় না বলে এখন তারা অভ্যন্তরীণ মধ্যে খোঁচা দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ অনুকূল তৈরি করতে চায়। আর দুঃখজনক যে কিছু কিছু রাজনৈতিক নেতা সেই গানের সাথে তাল দেয়। ওই গ্রামে কথা আছে না যে এমনি তো নাচু নেবুড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি। দিল্লি একটা ঢোলের বাড়ি দেয় আর এই দেশের নাচু নেবুড়িরা নাচে, নেচে তখন ওই সব পুরনো কাসুন্দি টানে। এটা স্বাধীনতার চেতনা না। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ লোক মুক্তিযুদ্ধে যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, 24শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের রক্ত দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য। আমি আশা করি আসুন আর যেন রক্ত দিয়ে, একসাগর রক্ত দিয়ে আর আমাদের মানুষকে, পিতাহারা, স্বামীহারা, সন্তানহারা মানুষের এই অশ্রু, এই রক্ত যেন আর দেখতে না হয়। সামনে জাতীয় নির্বাচন। গতকালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের একটা টেন্টেটিভ আইডিয়া আবার দিয়েছেন। বলছেন যে ডিসেম্বর থেকে জুন। আমরা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী প্রথম থেকেই বলেছে নির্বাচনের কোন মাস, ক্ষণ, দিন, বছর জামাত ইসলামী কখনো বেঁধে দেয়নি। আমরা বলেছি এই সরকারের টেন্টেটিভ আইডিয়ায় তিনি যখন নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার মতো করে নির্বাচন যখনই উনি করতে পারবেন, আমরা সেই নির্বাচনে রাজি আছি। জামাত ইসলামী সেই নির্বাচনে প্রস্তুত। আমি খুব তাড়াহুড়ো করলাম অথবা লম্বা সময় দিলাম, নির্বাচন যদি আবার সেই 14, 18, 24-এর মতো হয়, তো আমার এই সময় দিতে কোনো লাভ নাই। ফলে টাইম ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। তার আগে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, হাজার হাজার লোককে যারা খুন করেছে, মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে, হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে, এই ইতিহাসের বর্বরতম খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, বিচার শুরু হয়েছে, এই বিচার দৃশ্যমান হওয়া চাই। বিচার না করে অপরাধীদেরকে আপনি যদি শাস্তি না দিয়ে আপনি নির্বাচনের নামে তাড়াহুড়ো করে পার হয়ে যেতে চান, বলা যায় না আধিপত্যবাদী শক্তিরা কিন্তু এখানে আবার স্পেস খুঁজে নেবে। কত দুঃখ দেখেন, আমাদের এই বন্ধুরা বলতেছেন ইনক্লুসিভ ইলেকশনের নামে ওনারা আওয়ামী লীগকে অ্যাডজাস্ট করতে চান। এই 6-7 মাসেই আপনি ভুলে গেলেন কি করেছেন। এখনো তো গণমাধ্যমে, টেলিভিশনে সেই ভিডিওগুলো, লাশগুলো গাড়ি থেকে কি করে ফেলছে, কি করে গুলি করছে, আমার ছাত্ররা কি করে আহাজারি করছে ফুটপাথে, সেই দৃশ্য আপনি 7 মাসে ভুলে গেলেন। আপনি এক্ষুনি বলেন আওয়ামী লীগকে আপনি অ্যাডজাস্ট করবেন। বিচার হবে, জনগণ সিদ্ধান্ত নেবে তাদের কি হবে, তারা যে অপরাধ করেছে এই আইনে তাদের বিচার করা ছাড়া আপনি এদেশের রাজনীতির আভ্যন্তরীণ সুস্থ পরিবেশ কখনো ফেরাতে পারবেন না। ফলে প্রয়োজনীয় সংস্কার চাই, মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই, তারপরে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। সরকারকে তার যথার্থ সময় উপযুক্ত সংস্কার শেষে তিনি যখন নির্বাচন করতে পারবেন, সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে। আমরা কোনো অস্থিরতা তৈরি করতে চাই না।
আমরা ঐক্যমত্য কমিশনের কাছে আমাদের মতামত দিয়েছি, সব দল দিচ্ছেন, আমরা সহযোগিতা করতে রাজি আছি। আমরা আশা করি সংস্কারের মৌলিক ইস্যুতে আসুন, নিজেরা একটু ছাড়ছুট দিয়ে হলেও, ওই যে বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তা এখন দেশপ্রেমের পরীক্ষার টাইম এসে গেছে। দেশের প্রয়োজনে আসেন একটু ছাড় দেই, স্যাক্রিফাইস কম্প্রোমাইজ, দুইটা কথা আছে, ঠিক আছে না? প্রয়োজনে একটু স্যাক্রিফাইস করবো, প্রয়োজনে একটু কম্প্রোমাইজ করে ঐক্যমতের মৌলিক ইস্যুতে যেন আবার বিভেদ তৈরি করে বাংলাদেশে রাজনীতির দিগন্তে কোনো কালো মেঘ যেন আমরা তৈরি না করি। সুস্থ পরিবেশে আসুন, সব দল মিলে আমরা কে কতটা ছাড় দিতে পারি সরকারকে সহযোগিতা করে, ন্যাশনাল কনসেনসাস কিছু কমিশন হয়েছে, কমিশনকে সহযোগিতা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যদি যেতে পারি, তাহলে 26শে মার্চের মহান স্বাধীনতার যে লক্ষ্যে আমাদের মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিল, দ্বিতীয় স্বাধীনতার পরে নতুন এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই স্বপ্ন ওই মুক্তিযুদ্ধের আমরা ইনশাআল্লাহ পূরণ করতে পারবো। ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজিত এই আলোচনা সভায় সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে গোটা দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে, আসুন, কোনো বিভ্রান্তি, কোনো অনৈক্য, কোনো বিভেদমূলক বক্তব্য যারা দেবেন, দেশের জনগণ অতীতেও এটা পছন্দ করেনি। যারাই সংখ্যালঘুদের কার্ড, 71-এর কার্ড নিয়ে বাংলাদেশের রাজনীতির চেতনা নিয়ে খেলতে চেয়েছেন, শেখ হাসিনাকেও কিন্তু বিদায় নিতে হয়েছে। যারা এই কার্ড নিয়ে, জামাত ইসলামকে নিয়ে, আগুন নিয়ে যারা খেলবেন, তাদেরকে নির্মমভাবে কিন্তু বিদায় নিতে হবে। মনে রাখবেন, এই সমস্ত কার্ড নিয়ে খেলবেন না। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।